হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর, মাতা শান্তি সত্য বাবার রাতুল চরণে প্রণাম জানাই। বড় মা বিনাপানি বাবা গোমর্থরঞ্জন ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের এই বাগদার যে মহাসম্মেলন, এই মহাসম্মেলনে আমাদের এই পবিত্র মঞ্চে উপস্থিত আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সকল পদাধিকারীগণ, উপস্থিত আছেন এই বাগদার যে কমিটির, এই বাগদা কমিটির সভাপতি আমাদের হরিদাস বিশ্বাস সহ এত সুন্দর করে এই সম্মেলনটাকে, এই কমিটির সদস্যরা যারা রয়েছে, পদাধিকারী যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে এই এত সুন্দর সভা আয়োজন করেছেন, সেই সকলকে আমি প্রণাম জানাই। এবং এই সম্মুখে উপস্থিত হওয়া অগণিত মতুয়া ভক্ত, গোসাই পাগল, দলপতি, ভক্তিময়ী মায়েরা এবং বাবারা, সকলের রাতুল চরণে প্রণাম নিবেদন করি। সত্যি আজকে যেখানে সম্মেলন করি একটা কথাই মনে পড়ে যে আজকে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে কি তুলে দিয়েছেন, যে ধর্মের অধিকার, সেই ধর্মের শক্তিতে আজকে আমরা বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে সম্মেলন করছি। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আজকে আমরা ধর্মের অধিকার পেয়েছি, আজকে আমার বাঁচার অধিকার পেয়েছি, আজকে আমরা শিক্ষার অধিকার পেয়েছি। তাই তো বলি তোমরা সকলে একত্রিত হও। এবং এখানে ভক্তিময়ী মায়েরা রয়েছেন, আমি আমার কথা খুব সংক্ষেপে শেষ করব, কেননা আপনারা অধীর আগ্রহে আমাদের সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুরের কথা শোনার জন্য বসে আছেন। তাই আমি মাদের উদ্দেশ্যে বলবো যে একটা সময় ছিল যখন এই মাদের কোনো অধিকার ছিল না। আর পাশ্চাত্য কিছু কিছু দেশে দেখবেন যে দেশের নারীদেরকে সম্মান দেওয়া হয়, সেই দেশ কত উন্নতির শিখরে পৌঁছে গেছেন। আবার তার বিপরীতে দেখবেন এশিয়ার অনেক দেশ আছে যেখানে নারীদেরকে কোনো সম্মানই করা হয় না, সেই দেশ কত পিছিয়ে আছে। আমাদের এই দেশে একটা সময় গেছে যখন সতীদাহ প্রথা, আমরা জানি যে স্বামীর মৃত্যুর পরে একটা নারীকেও সেই চিতায় চলে যেতে হতো, মৃত্যুবরণ করতে হতো। কিন্তু সেই সময় যেরকম উচ্চ বর্ণের থেকে যেরকম রাজা রামমোহন রায়ের যে একটা এই যে আন্দোলনের পিছনে তার একটা অবদান ছিল, এবং ঠিক বিপরীত যদি নিচু বর্ণের থেকে আমার হরিচাঁদ ঠাকুরও সেই ডাক দিয়েছিল আন্দোলনে যে এই প্রথাকে উঠিয়ে দিতে হবে, এই বর্বর প্রথাকে। এবং হরিচাঁদ ঠাকুর এই আমাদের যে ওরাকান্দি বাংলায়, সেই ওরাকান্দিতে এই মহিলাদের নিয়ে মহিলা কাছারি করেছিল, কেননা একটা মহিলা আর এক মহিলার যে দুঃখ কষ্ট বুঝতে পারবে। তাই তিনি বুঝেছিলেন যে একটা নারীর কি শক্তি, সমাজে যত নারী এগিয়ে যাবে সেই সমাজ তত উন্নতির শিখরে পৌঁছবে। তাই তো আমার গুরুচাঁদ ঠাকুর নারীদের শিক্ষার কথা বলেছেন যে পুরুষদের
বুঝিয়ে বলছে, আমার ছোট একটা দল, আমার সাথী যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যে সম্মেলন উপস্থিত করা হয়েছে, এত সুন্দর শ্রদ্ধা করে, এত সুন্দর ভক্তি করে, কেবল বাড়িতে বলে তার খেতে দিবি মা, বলে আসো বাবা খেয়ে যাও। তখন মনে হয় আমার যদি কিছু থাকতো, না আছে সত্যি, না আছে ভক্তি, আমি কি দেবো? তখন মনে হয় আমি আর একটু ভালো হতে পারতাম, আমার সাথীরা আর একটু ভালো হতে পারত। তাই আমার বাবা শান্তনু ঠাকুর এই কথাটা বুঝিয়ে বলবে, ভক্তদের বুঝিয়ে দেবে। শান্তনু ঠাকুর সংঘাধিপতি শান্তি হরিবিতে হরিধানী বলব। জয় হরিবল। শ্রদ্ধা প্রণাম জানাই আমাদের সোমা মাকে, মূল্যবান বক্তব্য রেখেছেন, বক্তব্য বলবো না, আশীর্বাণী প্রদান করেছেন। এবার আমরা যার অপেক্ষায় আছি, যার অপেক্ষায় সেই সকাল থেকে অনেক ভক্তরা আছেন যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি, প্রতিজ্ঞা করেছেন শান্তনু ঠাকুর মহাশয়ের মুখের থেকে মুখনিসৃত কিছু কথা আমরা শুনবো। আপনারা অপেক্ষা করেছেন, সেই অপেক্ষার অবসান ঘটবে এখন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয় ভক্তদের উদ্দেশ্যে এসেছেন আশীর্বাণী প্রদান করবার জন্য। এবার আশীর্বাণী প্রদান করবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয়। আমরা তার আগে সবাই সমস্বরে একটা ফুলধ্বনি এবং হরিধ্বনিতে মুখরিত হব। পুণ্যব্রহ্ম হরিচাঁদের কাছে জানান দেব, হে প্রভু তুমি দেখো, তুমি যেখানেই থাকো, তোমার ষষ্ঠ পুরুষ শান্তনু ঠাকুর আজ ভক্তদের মাঝে এসেছে। জয় হরিবোল, জয় হরিবোল, আমরা শুনতে থাকি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্য মামা। আজকে বাগদা ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে কালেঞ্চা হাই স্কুল প্রাঙ্গণে আমাদের প্রতি বছরের যে বাৎসরিক সম্মেলন তার উদযাপন করা হচ্ছে। আজ এই পবিত্র মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত মাতৃসেনার সভানেত্রী শ্রীমতী সোমা ঠাকুর, আমাদের মধ্যে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর সুখেন গায়েন, আমাদের মধ্যে আছে ভঞ্জন গোসাই, গোসাই পরিষদের সেক্রেটারি, আমাদের মধ্যে আছে এই জেলার সভাপতি হিমাংশু বিশ্বাস, এবং আজকে আমাদের এই ব্লক কমিটির যে সভাপতি, যার মাধ্যমে বৃহত্তর এই সম্মেলনকে সংগঠিত করা হয়েছে, আমাদের সেই হরিদাস বিশ্বাস। আমাদের মধ্যে আছে হরসিং ঢালি, আমাদের মধ্যে আছে বাবু বিশ্বাস, আমাদের মধ্যে উপস্থিত বিনয় বিশ্বাস, অনুপ বিশ্বাস, আমাদের মধ্যে আছে নিপেন বিশ্বাস থেকে শুরু করে তন্ময় বিশ্বাস, আরো যারা উপস্থিত, আমার সাধু গোসাই পাগল দলপতি, আমার মায়েরা, সকলকে আমার পক্ষ থেকে আমার শ্রদ্ধা, আমার গুরুজনীয় সাধু ব্যক্তি যারা আছেন তাদের আমার প্রণাম। ভক্তিমতী মা, আপনাদের আমার প্রণাম রইল। আশা করি আজকের এই সম্মেলন
সর্বোৎকৃষ্ট সম্মেলন বলে আমি মনে করি। বাগদার বিভিন্ন প্রান্ত তথা আরও দূরবর্তী স্থান থেকে আজকে ভক্তরা এখানে সমাহত হয়েছে। সেই সমবেত হওয়ার মাধ্যমে আজকে এখানে একটা সুন্দর পবিত্র অবস্থান তৈরি হয়েছে বিভিন্ন সাধু গোসাই পাগল দলপতি এবং বিভিন্ন সাধু মায়েদের মাধ্যমে। আমরা প্রতি বছর এই সভা করে থাকি এবং এই সভার একটাই উদ্দেশ্য, আমরা বাগদা ব্লকের মতুয়ারা কত বেশি সংগঠিত এবং কত বেশি আমরা সুমার্জিতভাবে বসবাস করবার চেষ্টা করছি, তারই একটা রূপরেখা আমরা প্রতি বছর এই সম্মেলনের মাধ্যমে আমরা তৈরি করি। এই মিলন ক্ষেত্র সকলের ইচ্ছার মাধ্যমে তৈরি হয় এবং এই মিলন ক্ষেত্র সকলের ইচ্ছার মাধ্যমে তৈরি হওয়ার মধ্য দিয়েই আনন্দের প্রকাশ পায়। তাই আপনারা সকলে সেই আনন্দকে প্রকাশ করার জন্য আজকে এই সভাতে উপস্থিত হয়েছে। আমি আপনাদের ভিতরে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি আজকের এই সভা এবং তার সম্পূর্ণ রূপ দেখে। একাধারে ভক্তরা প্রসাদ দিচ্ছেন, পাশাপাশি এ পাশে আনন্দের মেলা বসেছে এবং সম্মুখে মতুয়া ভক্তরা আজকে শ্রোতা হিসেবে আমাদের কমিটি বিভিন্ন বক্তাদেরও বক্তব্য শুনেছেন। এই পরিবেশ জানান দিচ্ছে যে বাগদা শুধু নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে কম বেশি আমাদের এই মতুয়া সম্মেলনগুলি হয়ে থাকে এবং তার যে প্রভাব, সেই প্রভাব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমস্ত প্রেক্ষাপটে আমরা তার প্রকাশ করি। দুঃখের বিষয় একটা, পশ্চিমবঙ্গে আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রায় 2 কোটির উপরে। সেখানে আমাদের সমাজের মানুষরা দারিদ্র সীমার অনেক নিচে থাকা সত্ত্বেও বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসে সরাসরি বাংলাদেশ থেকে আগত মানুষ অর্থাৎ নমশূদ্র মতুয়া সমাজের প্রতি কিন্তু কোনো দৃষ্টি আকর্ষণ করেনি এই 75 বছর। এবং এটা অনেক অত্যন্ত লজ্জার বিষয়। একটা সম্প্রদায়ের মানুষ, একটা বর্ণের মানুষ যারা বাংলাদেশ থেকে প্রাণের দায়ে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তাদের ভাষাভাষী রাজ্যে বসবাস করবার জন্য আশ্রয় চায়, সেখানে একটা সরকার সম্পূর্ণভাবে তাদের নিরাশাজনক প্রস্তাবের মাধ্যমে তাদের থাকার অধিকারকে ডিনাই করে দেয়। এটা অত্যন্ত লজ্জার বিষয়। শুধু তাই নয়, সামাজিক সুবিধা, ধর্মীয় সুবিধা সমস্ত দিক থেকে তারা বঞ্চিত। আজকে আমরা শুনেছি একটা বিশেষ গোষ্ঠী তারা এই সরকারের মাধ্যমে ভাতা পায়, বিভিন্ন তাদের উপাসনাগারে সহযোগিতার জন্য তারা ভাতা পায়, কিন্তু আমাদের সাধু গোসাইরা ভাতা পায় না। আমি বলতে চাই, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আমরা মতুয়া সমাজকে ভাতা দিতে চাই, তার ব্যবস্থা রাজ্য সরকারকে করে দিতে হবে। আমরা ঘোড়াটি নিয়ে ঘাস খেতে পারছি না। কেন্দ্রীয় সরকার সরাসরি মতুয়া সাধু গুরু গোসাইদের ভাতা দিতে পারছে না, ঘোড়া ডিঙিয়ে মানে এই রাজ্য সরকারকে উপেক্ষা করে। তাই রাজ্য সরকার সবার আগে
ধুইয়ে ভারতবর্ষে তারা এসেছে। এখানে এসে কোনো না কোনোভাবে মাথা গোজার জন্য একটা ঠাঁই তারা তৈরি করেছে, জায়গা তারা তৈরি করেছে, কিন্তু সংসার চালাবার মতো তাদের, পেট চালাবার মতো তাদের পরিস্থিতি নেই। সেই পেট চালানোর পরিস্থিতিতে তারা বিভিন্ন ধরনের যত নিম্ন থেকে নিম্নতর কাজ তারা করছে, কিন্তু সরকার তাদের প্রতি ভ্রুক্ষেপ করছে না। তাদের ঘর, তাদের ভাতা, তাদের বাসস্থান, তাদের কর্মসংস্থান, এগুলো দেওয়ার দায়িত্ব কাদের? আমি আমার এই মতুয়া ভাইদের, গোসাইদের আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে আমরা সম্পূর্ণভাবে আপনাদের এই ব্যবস্থাগুলো করব। রাজ্য সরকার যেন এটাকে এনওসি দেয়। তাই আমার একটাই বক্তব্য যে বাবা হরিগুরুচাঁদ ঠাকুর যে আদর্শ, যে নীতি, যে দিক দর্শন আমাদের দিয়েছে, সেটার একটাই বক্তব্য, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইয়া ছাড়া আর যত শাস্ত্রীয় বস্তু। আমরা অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের মানুষ সদা সর্বক্ষণ দেশের মঙ্গলার্থে আমাদের কর্মসংস্থান, আমাদের কর্মকাণ্ড চলেছে। তাই সেই কর্মকাণ্ডকে দেশাত্মবোধের ক্ষেত্রে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমাদের পার্টিসিপেশন দরকার প্রত্যেকটা সেক্টরে। আমরা যতটা ডেডিকেটেড, উৎসর্গীকৃত, আমরা ততটুকু আমাদের অপরচুনিটি দেওয়া হোক। আমার মায়ের সমাজে তাদেরকে জীবিকা নির্বাহের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। তাদেরকে ঘরে ঘরে তারা যাতে জীবিকা নির্বাহ করে সংসার চালাতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হোক। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা আমার সমাজের মানুষের সাধারণ চাহিদা। আর সেই চাহিদা নিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সর্বক্ষণ লড়াই দিয়ে এসেছে। কেননা স্বর্গীয় প্রমোদ রঞ্জন ঠাকুর, ব্যারিস্টার প্রমোদ রঞ্জন ঠাকুর চেয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ গঠনের মাধ্যমে দেশের, রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে আগে ঠেলে তুলবার জন্য এই সংগঠন তৈরি। আমরা কথা দিচ্ছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সামাজিকভাবে, ধর্মীয়ভাবে আপনাদের পাশে থেকে এই আন্দোলনকে আগামী দিনে ত্বরান্বিত করবে, সেই উদ্দেশ্যে আমাদের পথ চলা। আমাদের কোনো ব্যক্তি উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য মতুয়া সমাজকে যাতে আগামী দিনে শুধু ভারত নয়, বিশ্বের প্রতিটা দেশে এই যে ঐতিহ্য, এই যে সংস্কৃতি, এই যে ধর্মীয় উন্মাদনা, এর বার্তা পৌঁছে যায় সারা বিশ্ব দরবারে। সেটাই আমাদের আগামী দিনের প্রচেষ্টা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাধ্যমে। আমাদের কমিটিরা অক্লান্ত প্রচেষ্টা করছে সুদূর নৈনিতাল, সুদূর নৈনিতাল, আমাদের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আসাম, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিভিন্ন প্রান্তে আমাদের মানুষরা আজকে তারা সংগঠিত হচ্ছে এবং সংগঠিত হওয়ার মাধ্যমে মতুয়া ধর্মকে প্রচারের আলোকে এনে একটা প্রতীক প্রচলন তৈরি করতে চাই। আমরা সেখানে সেখানে সংগঠন করছি এবং সেই সংগঠনের মাধ্যমে আমরা মতুয়া সমাজকে জাগরিত করছি। আমাদের প্রচেষ্টা থাকবে প্রত্যেকটা জায়গাতে এভাবে সম্মেলনের মাধ্যমে সম্মিলিত হয়ে সমাজকে জাগরিত করা। আপনারা জানেন যে
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সিটিজেনশিপ আইনের আয়ত্তায় এনে সিটিজেনশিপ দেওয়ার চেষ্টা করছে। এটাকে অনেকে গুরুত্ব দিচ্ছে বা অনেকে গুরুত্ব দিচ্ছে না। যে কোনো একটা পরিস্থিতি পারিপার্শ্বিক দেশগুলোর মধ্যে থেকে যে কোনো একটা জিওপলিটিক্যাল নেগেটিভ রিজন যদি তৈরি হয়, তাহলে আমাদের দেশে তার একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। সেটা আমরা টের পাচ্ছি বর্তমান বাংলাদেশ সিচুয়েশন থেকে। আর সেই সিচুয়েশনে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তাদের রাজ্য সরকাররা যাদের খুঁজে বার করার কথা তাদেরকে খুঁজে না বার করে সিএএ এর আওতায় এই 6 ধর্মের মানুষকে তারা খুঁজে বার করে তাদের চিহ্নিত করে তাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। আমরা দেখেছি মহারাষ্ট্রে ঘটেছে, আমরা দেখছি পশ্চিমবঙ্গে অহরহ ঘটনা ঘটে চলেছে। আমরা দেখেছি বিভিন্ন ভিআইপির ইনকোয়ারিতে আমাদের ছেলেপুলেদের তাতে ছাড়পত্র পাচ্ছে না, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। আপনারা ভালো করে মাথায় রাখবেন। জানি প্রসাদ দেবার সময় হয়েছে, কথা আমিও বিস্তারিত বেশি বলবো না। আমি বলতে চাই একটা কথা, ভারতবর্ষে যে সমস্ত মানুষ ওপার বাংলা থেকে এসেছে 1955 সালের পর থেকে 2014 সালের 31শে ডিসেম্বর সশরীরে যারা ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব নেওয়া উচিত। আবার এটাও আমাদের গেজেট নোটিফিকেশনে দেওয়া আছে যে যে সমস্ত মানুষ 55 সালের পরে এসেছে 87 সালের আগ পর্যন্ত ওই আগত মানুষদের যারা সন্তানাদি এখানে জন্মগ্রহণ করেছে এবং তারা রীতিমতো চাকরি সার্ভিস বিভিন্ন ধরনের কিছু করছে, তাদের নাগরিকত্ব নিতে হবে না। ভারত সরকার চাইছে ভারতের প্রত্যেকটা নাগরিক মাথা পিছু চিহ্নিত হোক, গণনার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতবর্ষের শৃঙ্খলা, ভারতবর্ষের উন্নতি, ভারতবর্ষের প্রগতি হোক। তাই আমরাও কোনো দিক থেকে পিছিয়ে নই। হ্যাঁ, একটা পলিটিক্যাল চক্রান্তে আমরা তার শিকার হয়ে আজকে আমরা এই পরিস্থিতিতে আছি। কিন্তু দেখা যাবে যে আমরা এদেশে এসে সরকারি সুবিধা যদি আমরা সঠিকভাবে পাই, আমরাও কারো থেকে পিছিয়ে নই, আমরা কোনোভাবে পিছিয়ে নেই। শিক্ষার হারে আমাদের সমাজের মানুষের অনেক বেশি অগ্রগতি, সামাজিক সচেতনতায় আমাদের সমাজের মানুষের অনেক অগ্রগতি। আর সেই অগ্রগতির দিকে তাকিয়ে আমরা আগামী দিনে সেই লক্ষ্যমাত্রা স্থাপন করব যে গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসি কাকে বলে? আমাকে সহযোগিতা করলে আমি সহযোগিতা করব। কার সঙ্গে সহযোগিতা করব? যে আমাকে সহযোগিতা করবে তাকে। এতে কোনো রাজনীতি নেই, এতে কোনো দুর্নীতি নেই, এতে কোনো ধর্ম কুনীতি নেই। গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব চলতে পারে না। আমরা বানের জলে ভারতবর্ষে আসিনি, আমরা ভারতবর্ষে ছিলাম। আমরা ভারতবর্ষে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক চক্রান্ত আমাদেরকে বাধ্য করেছে বিপরীত একটা দেশ এবং সেই দেশের মধ্যে থাকবার। এটা আমাদের দোষ নয়, এটা পলিটিক্যাল চক্রান্তকারীদের দোষ। তাই সেই ভারতবর্ষে আকাঙ্ক্ষা চাওয়ার মাধ্যমে যদি তারা ভারতবর্ষে ফিরে আসতে চায়, নিজের দেশে ফিরে আসতে চায়, সেখানে কোনো অন্যায় নেই। এটা অনেক আগে এর সংস্কার করা উচিত ছিল সম্পূর্ণভাবে। যেমন পাকিস্তান থেকে পাঞ্জাবে আগত মানুষদের সংস্কার করা হয়েছিল, তেমনি ভারতবর্ষের এই প্রান্তের মানুষ পশ্চিমবঙ্গকেও ঠিক সেভাবে সংস্কার করা উচিত ছিল, বাংলাদেশকে সংস্কার করা উচিত ছিল। আমি
ধরে আপনারা অপেক্ষা করছেন, আপনারা সুন্দর গান শোনার অপেক্ষায়ও আছেন। আমি আশা করি এই সম্মেলন এবারে বিরাট এক চিন্তা ভাবনার মাধ্যমে সুসংগঠিতভাবে পালিত হলো, যার জন্য আমি এই কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। আমার সভাপতি, ব্লকের সভাপতি হরিদাস, যে আমাদের গোসাই আছে, তাকে আমি জানাবো। আমার কেন্দ্রীয় কমিটির সকলকে আমি ধন্যবাদ জানাবো, এবং যারা সাধু গোসাই পাগলেরা আসছে তাদেরকে আমার আরেকবার আমার প্রণাম, আমার ভালোবাসা, আমার ভক্তি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার সকলকে আমার প্রণাম রইল, নমস্কার, জয় হরি বল। হরিচাঁদ গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলবো, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। হরি বল ভাই, আরে সবাই বলো, হয়ে গেল ওরে তোর বিদাতি নদী হরে গুরুর নাম করসম বলো, হরে গুরুর নাম করসম বলো, ও সমাজ বলে গেল দাদু বলে হরি বলো ও ভাই, আরে সময় বলে হয়ে গেল দাদু বলে হরি বলো ভাই, আরে সময় বলে হয়ে গেল শান্তি হরিবিতে হরিধ্বনি বলবো, শান্তি হরিবিতে হরিধ্বনি বলবো, বাবা হরিদান কি, বাবা গুরুদান কি, বাবা শান্তি মাতা কি, সত্য ভামা কি, শান্তি হরি কি, ভক্তবিন্দু কি, জয় হরি বল। অত্যন্ত সুন্দর। শান্তি হরিবিতে হরিধ্বনি আমাদের মধ্যে এসেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয়। আমাদের সবার মধ্যে ভক্তদের সকাশে আশীর্বাণী প্রদান করলেন। আমরা ওনার কাছ থেকে অনেক মূল্যবান কথা, যে কথাগুলি কোনো মূল্যের বিনিময়ে আমরা পাবো না, পাই না, কোথাও হয় না, উনি আমাদের মধ্যে এসেছিলেন। ওনার দীর্ঘ আয়ু এবং সুস্থ জীবন কামনা করি বাগদা ব্লক মতুয়া মহাসংঘের তরফ থেকে। উনি ভালো থাকবেন, শান্তনু ঠাকুর ভালো থাকবেন, মানে আমরা সবাই ভালো থাকবো। অসংখ্য ভক্তাদের মধ্যে আমরা আজ শান্তনু ঠাকুরকে পেয়েছিলাম। তিনি আমাদের মধ্যে অর্থাৎ ভক্তদের সকাশে এসেছিলেন, আশীর্বাণী প্রদান করলেন। ওনার সুস্থ জীবন কামনা করি। যে কথা আগে বলেছিলাম সেই কথা আর একবার বলবো, দিক দিগন্তে শান্তনু ঠাকুরের হৃদয় রাত চলবে। তিনি যেখানে থাকেন, যে দেশে যে প্রান্তে থাকেন, শান্তনু ঠাকুরের হৃদয় রাত যেন চালিত থাকে, এই কথা আমরা বাগদা ব্লক মতুয়া মহাসংঘের তরফ থেকে কামনা রাখবো। একটি বিশেষ কথা, শরদিক মণ্ডল আর কৃষ্ণচন্দ্রপুর, তিনি মানত করেছিলেন তাঁর ছেলে হয়েছেন, এলোমেলো ভাবে চলছেন। তিনি মানত করেছিলেন এই আমাদের অস্থায়ী আঙিনায় অর্থাৎ মঞ্চে তিনি